শিখেছিলাম ভুল দ্বিতীয় প্রেসক্রিপশন যদি আমরা করি তাহলে অনেক সময় রোগ চাপা পড়ে যেতে পারে। এরকম আমরা শিখেছিলাম। আমরা তারপরে কি শিখেছিলাম না, আমরা শিখেছিলাম দ্বিতীয় প্রেসক্রিপশন কেমন ভাবে হতে পারে। আমরা নাম্বার 1 এ শিখেছিলাম একই ওষুধ পুনরায় দেওয়া লাগতে পারে। দ্বিতীয় শিখেছিলাম একটা নতুন রিমেডি আবার লাগতে পারে। তৃতীয় শিখেছিলাম অবজারভেশন করব, কোনো মেডিসিন দেব না। এবং এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আমরা তারপরে কি শিখেছিলাম যে কখন দ্বিতীয় প্রেসক্রিপশন দেওয়া উচিত। আমাদের একটা পয়েন্ট ছিল কি না, কখন দ্বিতীয় প্রেসক্রিপশন দেওয়া উচিত। সেখানে আমরা কি শিখেছিলাম না, সেখানে আমরা নাম্বার 1 এ শিখেছিলাম রোগীর অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা মেডিসিন কোনো অ্যাপ্লাই করব না। দেখব যে আমি হয়তো যে মেডিসিনটা দিয়েছি এই মেডিসিনটা হয়তো গভীর ক্রিয়াশীল মেডিসিন, যেহেতু আমার মেডিসিন ভালো কাজ করছে আমি কিছুটা অবজারভেশন করতে পারি। নাম্বার 2 আমি কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম নতুন উপসর্গ এসেছে। পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আপনি যে ওষুধ দিয়েছিলেন আমি তেমন কিছু ভালো মন্দ বুঝতে পারিনি, কিন্তু আমার যে কষ্টগুলো ছিল না তার সাথে সাথে আমার আরো নতুন কিছু কষ্ট আবার হচ্ছে। তখন আমি আপনি কি ভাবতে পারি না, তখন আমি আপনি ভাবতে পারি যে যত সম্ভব আমার নির্বাচিত মেডিসিনটা ভুল হয়েছে, আমাকে আবার নতুন একটা রিমেডি দেওয়া লাগবে। নাম্বার 3 কি শিখেছিলাম, আমি মেডিসিন দিয়েছি, পুরনো উপসর্গ ফিরে এসেছে। পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমি যে কষ্ট নিয়ে আপনার কাছে এসেছিলাম না, ওই কষ্টটা কিছুটা আরাম পাচ্ছি, খুব ভালো, কিন্তু আমার 5 বছর 10 বছর আগে বেশ কিছু রোগ সেরে গিয়েছিল। পেশেন্টের ভাষায় সেরে গিয়েছিল, কিন্তু আমার আপনার ভাষায় কি না, সে রোগগুলো সাপ্রেস ছিল, তো সেই রোগগুলো আবার পুনরায় ফিরে এসছে। তখন আমি আপনি কি ভাববো না, আমার আপনার মেডিসিন নির্বাচনটা ঠিক হয়েছে, আমার মেডিসিনের প্রভাবে পেশেন্ট যে রোগে সাপ্রেস হয়ে এই নতুন ডিজিজে আক্রান্ত হয়েছিল সেই নতুন ডিজিজটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, কিন্তু পুরানো যে রোগটা সাপ্রেস ছিল সেই ডিজিজটা আবার পুনরায় দেখা দিচ্ছে। তখন আমি আপনি কি ভাববো যে আমার আপনার মেডিসিন ঠিক দেওয়া হয়েছে, আমার মেডিসিন ভালো কাজ করছে, এটা একটা ভালো লক্ষণ। অনেক সময় এরকম হতে পারে। নাম্বার 4 এ আমরা কি শিখেছি, অনেক সময় এরকম হতে পারে আমি আপনি মেডিসিন দিয়েছি, পেশেন্টের রোগটা ঘুরপাক খাচ্ছে, মানে কখনো বাড়ছে আবার কখনো একটু ভালোর দিকে, আবার কখনো একই জায়গায়, ভালো মন্দ একই রকম এরকম মিশিয়ে রয়েছে। তখন আমি আপনি কি করতে পারি, তার পরের ডোজটা দিয়ে একটু অবজারভেশনে রাখতে পারি, দেখা যাক কি হয়। এরকম হতে পারে। আবারও হতে পারে দেখা যাবে অনেক সময় পেশেন্টের রোগটা আমরা ঠিক ধরতে পারছি না, কিন্তু আমরা এটাই ধরতে পারছি যে এই পেশেন্ট এই মায়াজম নিয়ে ক্যারি করছে। তো তখন আমি আপনি সেই মায়াজমের মেডিসিনটা যদি পেশেন্টকে অ্যাপ্লাই করি, তাহলে ওই পেশেন্ট প্রকৃত কোন ডিজিজ নিয়ে এসেছে সেই ডিজিজটা বা সেই লক্ষণগুলো আমার আপনার কাছে ফুটে উঠবে। এই হচ্ছে কলা কৌশল আমরা শিখলাম। এবার আমরা যে ধাপগুলো শিখেছিলাম তার তৃতীয় ধাপে আমরা কি শিখেছিলাম না, তৃতীয় ধাপে আমরা শিখেছিলাম না দ্বিতীয় প্রেসক্রিপশন করতে গিয়ে আমি আপনি সচরাচর যে ভুলগুলো করে থাকি
আমরা ডাক্তারবাবু হিসাবে বেশ কিছু ভুল করে থাকি। তো আমি আপনি যদি সেই ভুলগুলোকে যদি এড়িয়ে চলতে পারি, তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতির ধরনটা অনেকটা উন্নত পর্যায়ে চলে যাবে। তো আমরা ধাপে 3 তে কি শিখব? যে আমরা ডাক্তার হিসেবে সাধারণত কি ভুলগুলো করে থাকি? সেই ভুলগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। তো এই অ্যানালাইসিস করার পরে দেখবেন আপনি যদি সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারি, দেখবেন আপনি একটা সফল ডাক্তার হিসাবে হতে চলেছি। সেই ভুলগুলো কি? নাম্বার 1, পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমি খুব উন্নতি হচ্ছে, আমার গভীর ক্রিয়াশীল মেডিসিন দিয়েছি, মেডিসিনে কাজ করছে, পেশেন্ট বলছে আমি খুব ভালো আছি, আমরা আবার তাকে মেডিসিনের ডোজ দিলাম। এতে অনেক সময় পেশেন্টের রোগ চাপা পড়ে যেতে পারে। তাহলে আমরা কি করব? আমরা মেডিসিন যখন কাজ করছে আমরা ততক্ষণ তাকে অবজারভেশনে রাখতে পারি, প্লাসিবো দিয়ে আমরা তাকে পেশেন্টকে বিদায় করতে পারি। আমরা কখনোই আবার তাকে ফের ডোজ দেব না, যেহেতু আমার মেডিসিন কাজ করছে। নাম্বার 2 এ আমরা কি ভুল করি? অনেক সময় পেশেন্টরা দেখবেন, অনেক পেশেন্ট তো ম্যাক্সিমাম পেশেন্ট অ্যালোপ্যাথি খায়, তার ধারণা আমি এই 10 বছর ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছি, এটা মনে হয় কোনো জাদু আছে, অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ খাবো আর সাথে সাথে আমার সেরে যাবে। সে আমাকে এসে বলল, ডাক্তারবাবু আপনি কি ওষুধ দিয়েছেন, কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। আপনি বিভ্রান্তি হব না, কথাটা একটু খেয়াল করবেন। পেশেন্ট এসে এরকম ছটফট করবে, আপনি বিভ্রান্তি হব না। তাহলে কি করব? পেশেন্ট এসে যখন বলবে, ডাক্তারবাবু আপনার ওষুধ খেয়েছি, কিছু কাজ হয়নি, কিছু কাজ হয়নি। আচ্ছা ঠিক আছে মা, আপনার কিছু কাজ হয়নি, ঠিক আছে দাঁড়ান আপনার খাতাটা আমি বের করি। বের করে আপনি সেই কেস হিস্ট্রির সময় লিখেছিলাম না যে মা আপনি বলেছিলেন যে আপনার এই সমস্যার কারণে আপনার সারা রাত ঘুম হয় না, এখন আপনার ঘুমটা কেমন হচ্ছে? তখন পেশেন্ট বলে, হ্যাঁ বাবা ঠিক বলেছো, আমার কিন্তু ঘুমটা কিন্তু বাবা এখন একটু হচ্ছে। আর আপনি বলেছিলেন না আপনার শুধু পেটটা খালি ফুলে ফুলে থাকে, আমার ওষুধ খাওয়ার পর পেটটা এখন কি একই রকম ফুলে আছে, না একটু বেড়েছে, না একটু কমেছে? সত্যি কথা বলবো বাবা, আপনার ওষুধ খেয়ে আমার কিন্তু পেটটা একটু কমেছে। আপনি বলেছিলেন না আপনার 2 দিন 3 দিন পর পর একবার করে পায়খানা হয়, মা আপনার এখন পায়খানা কেমন হচ্ছে? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ তুমি আমার ঠিক কথা মনে করে দিয়েছো, আমি কিন্তু এখন প্রতিদিন পায়খানা করছি। আচ্ছা মা, বুঝেছি বুঝেছি বুঝেছি। তাহলে পেশেন্ট আপনার কাছে এসে বলল, আমার কিছু কাজ হয়নি ডাক্তারবাবু, কিছু কাজ হয়নি, আমাকে ভালো ওষুধ দাও, একটু কড়া ওষুধ দাও, আর এই পানি মিশিয়ে ওষুধ দিও না, অরিজিনাল ওষুধ দাও। আপনি কি ভাববো? পেশেন্ট কি ঠিক বলছে যে তার কিছুই কাজ হয়নি, না পেশেন্টের কাজ হচ্ছে? প্লিজ কেউ উত্তর দেবেন। কাজ হচ্ছে। থ্যাংক ইউ। আমরা এখানে বুঝবো না পেশেন্ট কাজ হচ্ছে, তখন আমরা পেশেন্টে বললাম, হ্যাঁ মা আপনাকে আমি আরো কড়া পাহাড়ে ওষুধ দিয়ে দিচ্ছি, তার জন্য আপনি যা পদক্ষেপ নেবেন। কিন্তু আপনি কি ভাববো না এখানে কাজ হচ্ছে, রোগীর কথায় আমরা অস্থির হয়ে নতুন রিমেডি খুঁজতে যাব না। এই কথা সারমর্ম আমরা কি বুঝলাম? না পেশেন্টের কথা বিচলিত হয়ে আমরা নতুন ওষুধ খুঁজতে যাব না, আমার মেডিসিন ঠিক সিলেকশন করা হয়েছে এবং আপনার মেডিসিন ঠিক কাজ করছে। নাম্বার 3, আপনি কি ভুলগুলো করি দেখবেন, পেশেন্ট আপনার কাছে যে সিমটমগুলো দিল, সেই সিমটমের আলোকে কি মেডিসিন আসছে আমরা বুঝতে পারছি না। আমার হাতের কাছে রেপার্টরি রয়েছে বা ল্যাপটপ বা কম্পিউটার যাই থাক, সেখানে রুব্রিকগুলো ঢোকালাম, রেপার্টরি
আমাকে অ্যানালাইসিস করে বলে দিল এই মেডিসিন। এতে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাব যে পেশেন্ট যে সিমটমগুলো দিয়েছে সেই সিমটমগুলো রেপার্টরিকে পুশ করে দিলাম, আর রেপার্টরি সফটওয়্যার আমাকে অ্যানালাইসিস করে দিল। আপনি ভুল পথে পরিচালিত হব। কেন? সেটা একটা মেশিন, ওর কাছে আমরা যে রুব্রিকগুলো ঢোকাবো ও সেই রুব্রিকগুলো অ্যানালাইসিস করে আপনাকে একটা মেডিসিন সিলেকশন করে দেবে। তাহলে রেপার্টরি আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। তাহলে আপনি কি করব না, আপনি করব পেশেন্ট আপনার কাছে যে উপসর্গগুলো এসেছে সেই উপসর্গগুলো বোঝার চেষ্টা করব, যে সেই উপসর্গগুলোর কমপ্লিট করে পেশেন্ট আমাকে বলল না আংশিকভাবে বলে চলে গেল। আংশিকভাবে যদি বলে চলে যায় আর আমরা সেই আংশিকভাবে উপসর্গগুলো নিয়ে যদি আমরা কম্পিউটারে বা রেপার্টরি যদি করতে যাই, তখন রেপার্টরি আপনাকে ভুল পথে পরিচালিত করবে। তাহলে আপনি কি করবেন না, পেশেন্ট প্লিজ কিছু বলছেন কেউ? ইসমাইল স্যার? জি না স্যার। তাহলে আপনার মাইক্রোফোনটা অফ করবেন স্যার প্লিজ। তাহলে আমরা কি করার চেষ্টা করব না, পেশেন্ট আপনাকে যে উপসর্গগুলো দেবে সেই উপসর্গগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব, কমপ্লিট সিমটমে রূপান্তরিত করব, করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমরা রেপার্টরির কাছে সাহায্য নেব। না বুঝে আমরা রেপার্টরিকে সাহায্য চাইব না। তাহলে আপনি যদি এই সতর্কগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন আপনার একটা সেকেন্ড প্রেসক্রিপশনটা একটা সুন্দর রূপে তৈরি হবে। এই পর্যন্ত বোঝার অসুবিধা হয়েছে? আগের দিন কিন্তু পড়েছিলাম। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আজকে নতুন টপিকে চলে যাব। নতুন টপিকটা কি? প্রগনোসিস। প্রগনোসিসটা কি একটু গুরুত্ব দেবেন। হয়তো অনেক নতুন ডাক্তারবাবু যারা আছেন ওনাদের কাছে হয়তো এইসব শব্দগুলো একটু নতুন নতুন মনে হবে, কিন্তু নতুন নতুন মনে হোক, আপনি শুনবো, শুনলে দেখবেন এই শব্দগুলোর মানে, এই শব্দের ব্যাখ্যা আপনার কাছে একটা দারুণ আকার ধারণা দেবে। তো এই প্রগনোসিসটা কি? তো আমরা জানবো কি, রিমেডি দেওয়ার পর রোগীর শারীরিক এবং মনের কি পরিবর্তন হলো। আমরা ওষুধ দেওয়ার পরে পেশেন্টের শারীরিক এবং মনের কি পরিবর্তন হলো, এটাই হলো প্রগনোসিস। আর যে পরিবর্তন হলো সেই প্রতিক্রিয়া দেখে আপনাকে বুঝতে হবে। কি বুঝবো না, রোগ সঠিক পথে চলছে কি না। আমি যে মেডিসিনটা দিলাম সেই মেডিসিনটা দেওয়ার পরে রোগ সঠিক পথে চলছে কিনা, না আরো বিয়াড়া করছে, উল্টো পাল্টা করছে। আর আমি যে ওষুধটা দিয়েছি এই ওষুধটা সঠিক ছিল কিনা। তাহলে আমি যদি ওষুধ ঠিক দিয়ে থাকি, ঠিক সিলেকশন করে থাকি, না আমার এই পেশেন্টের রোগটা কি হবে, একটু ভালোর দিকে যাওয়ার কথা। তাহলে আমার মেডিসিন দেওয়ার পর পেশেন্টের রোগটা কোন দিকে যাচ্ছে, এই প্রগনোসিস আমাকে সেটাই ধারণা দেবে। আর আপনার মেডিসিনটা নির্বাচন ঠিক হয়েছে কিনা সেই প্রগনোসিস আপনাকে ধারণা দেবে যে আপনার মেডিসিনটা ভুল নির্বাচন করা হয়েছে। আমরা নাম্বার 1-এ কি শিখব? প্রগনোসিস মানে রোগের ভবিষ্যৎ গতিপথ বুঝে দেয়। ওষুধ দেওয়ার পরে রোগী যেভাবে প্রতিক্রিয়া দেয় তা দেখে আপনাকে বুঝে নিতে হবে কেমন ভাবে চিকিৎসা দেব।
আমি আপনি ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর পেশেন্টের গতিবিধি কেমন হবে সেটা আমি আপনি ভালো করে বুঝবো। কিরকম হতে পারে দেখবেন। কি হলো? কিরকম ভাবে হতে পারে? এরকম হতে পারে, আমি ওষুধ দিলাম, যে রোগটা নিয়ে পেশেন্ট আমার আপনার কাছে এসেছে সেই রোগটা সারছে না, সাপ্রেস হয়ে যাচ্ছে। আরো কি হতে পারে? ওষুধে কাজ করছে না, কেবলমাত্র উপসর্গগুলো চাপা পড়ে যাচ্ছে। এবং আরো আমরা কি প্রতিক্রিয়া দেখতে পাই না, পেশেন্ট যে রোগের জন্য এসেছিল সেটা তো সারছে না, উপরন্তু আরো গভীর রোগ পেশেন্টের কাছ থেকে আমরা দেখছি। এবং পেশেন্ট এসে বলছে, আমার যত দিন যাচ্ছে ডাক্তারবাবু, আরো নতুন নতুন এবং কষ্টকর উপসর্গগুলো আমার কাছে দেখা দিচ্ছে। এবার আমরা শিখব, দ্বিতীয় ধাপে শিখব কোন লক্ষণগুলোকে ভালো প্রগনোসিস বোঝায়। আমি আপনি মেডিসিন অ্যাপ্লাই করলাম পেশেন্টের উপরে, ভালো মেডিসিন অ্যাপ্লাই করার পরে পেশেন্ট কিছু লক্ষণ দেবে, তা আমি আপনি কি করে বুঝবো এটা হচ্ছে ভালো প্রগনোসিস? আর সেই ভালো প্রগনোসিস যখন হবে, সেই ভালো প্রগনোসিসের লক্ষণটা কেমন দেবে? প্লিজ একটু গুরুত্ব দিয়ে শুনবেন, আমার আপনার প্র্যাকটিস জীবনে দারুণ কাজে লাগবে। এবং প্রতিনিয়ত পেশেন্টরা এসে দেখবে এই রকম প্রগনোসিসের কথা আমার আপনাকে শোনাবে। আর আমি আপনি যদি এই ক্লাস স্টাডির মাধ্যমে এই প্রগনোসিস গুলো যদি বুঝে নিতে না পারি, তাহলে আমরা হোমিও চেম্বারে বসে আন্দাজে ট্রিটমেন্ট করতে শুরু করে দেব। হোমিওপ্যাথির লজিকটা আমি আপনি বুঝতে পারবো না, হোমিওপ্যাথি কোন পথে পরিচালিত হয় আমি আপনি বুঝতে পারবো না। আমরা তখন কি করতে যাব? স্যার, একটা পেশেন্ট এই হয়েছিল, আমি এই মেডিসিন দিয়েছিলাম, স্যার এবার কি করব স্যার, পেশেন্ট এই কষ্ট নিয়ে এসেছে। মেবি এরকম করব না। আমার সিনিয়র অনেক ব্যস্ত মানুষ, তাকে আমি কেন বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করব? আর এই প্রগনোসিসটা যদি আমি আপনি শিখে নিতে পারি, তো আমার আপনার সিনিয়রকে বারবার ফোন করে ডিস্টার্ব করতে হবে না। তো আমরা সেই আজকের গ্রুপ স্টাডি করে সেই ভালো লক্ষণ, কিরকম ভালো প্রগনোসিসের সিমটম দেয় একটা পেশেন্ট, সেগুলো এখানে আজকে আলোচনা করছি। নাম্বার 1, তাহলে আমাদের টপিকটা কি ছিল না, কোন লক্ষণগুলোকে ভালো প্রগনোসিস বোঝায়। সেখানে নাম্বার 1 কি শিখছি? পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমার পুরানো লক্ষণগুলো ফিরে এসেছে। তাহলে পুরানো লক্ষণ যদি ফিরে আসে, তাহলে আমি কি বুঝবো না আমার মেডিসিন ঠিক কাজ করছে, হেলিং ল অফ কিওর অনুযায়ী আমাকে কাজ করছে, এটা একটা ভালো প্রগনোসিস। নাম্বার 2 কি শিখবো? ডাক্তারবাবু আমার এই গলার একটা ক্ষত ছিল না, তার জন্য আপনার কাছে ওষুধ খেতে এসেছিলাম, ঢোক মারলে বা ঢোক দিলে গলাটা খুব ব্যথা করতো, আপনার ওষুধ খাওয়ার পরে আমার আর ঢোক দিলে আর ব্যথা করে না, কিন্তু আমার হাতের আঙ্গুলের গাঁটগুলো না ফুলেছে আর ব্যথা খুব। তাহলে এখানে কি হলো না, ভিতর থেকে বাইরে উপসর্গগুলো আসছে। নাম্বার 2 আমি আপনি কি শিখলাম
না ভিতর থেকে বাইরে উপসর্গগুলো আসছে। আমরা ল অফ কিওরে কি শিখেছিলাম? আরোগ্য নীতিতে শিখেছিলাম কি? না শিখেছিলাম আমাদের রোগ যখন দেখব ভিতর থেকে বাইরে চলে আসছে, তখন আমি আপনি বুঝবো এটা একটা ভালো প্রগনোসিস। গলায় ক্ষত ছিল, সেই ক্ষতটা আস্তে আস্তে সারছে, আর উপসর্গগুলো কোথায় ফিরে আসছে? না বাইরেতে। বাইরে কোথায়? না তার আঙুলের গাঁটগুলো ফুলেছে, ফুলে ব্যথা ব্যথা হচ্ছে। অথবা এরকম হতে পারে পেশেন্ট এসে বলল, আমি শ্বাসকষ্টের জন্য আপনার কাছে ওষুধ খাচ্ছিলাম না, শ্বাসকষ্টটা কিন্তু আমার এখন অনেকটা ভালো আছে, কিন্তু আমার শরীরে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চুলকানি বের হচ্ছে। এখান থেকে আমি আপনি বুঝবো না আমার উপসর্গগুলো ভিতর থেকে বাইরে আসছে। তাহলে ভিতর থেকে যখন বাইরে চলে আসছে, এই প্রগনোসিসটা কি? এটা একটা ভালো প্রগনোসিস। আমার চিকিৎসার সিস্টেমটা ঠিকই আছে, আমি আপনি ইনশাল্লাহ একটা সফল ডাক্তার হিসেবে সমাজের মধ্যে পরিচিত হতে চলেছি। নাম্বার 3, ভালো প্রগনোসিস নাম্বার 3 কি শিখব? উপর থেকে নিচে রোগ নামছে। আমি ওখানে ল অফ কিওরে শিখেছিলাম কি? যে যদি আমার সিমটম গুলো বা আমার কষ্টগুলো উপর থেকে যদি নিচে নামে, তখন আমি বুঝবো যে আমার ওষুধ নির্বাচন ঠিক হয়েছে এবং পেশেন্ট ল অফ কিওর আরোগ্য নীতির নিয়ম অনুসারে সারতে শুরু করেছে। পেশেন্টের মাথা ব্যথা ছিল, মাথা ব্যথাটা কমেছে, বুকে একটু ব্যথা হচ্ছে, বুকের ব্যথাটা একটু কমেছে, তার কোমরের ব্যথা হচ্ছে, কোমরের ব্যথা একটু কমেছে, পায়ের হাঁটুতে ব্যথা হচ্ছে। তাহলে এখান থেকে আমি বুঝলাম না পেশেন্টের রোগ যা ছিল সেই রোগগুলো উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। অতএব এটা একটা ভালো প্রগনোসিস, আমার পেশেন্ট ইনশাল্লাহ সুস্থ হতে চলেছে। এই সমস্ত উপসর্গগুলো আমরা আমাদের কি কাজ করবে? না আমার আপনার বুঝতে সাহায্য করবে এগুলো হচ্ছে একটা ভালো প্রগনোসিস। এবার আমরা শিখব নাম্বার 3-তে শিখব কোন প্রতিক্রিয়ায় খারাপ এটা নাম্বার বোঝায়। 4, এটা নাম্বার 4। জি স্যার। জি 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 না আমি এবার পরের ধাপটা শেখাচ্ছি। কোন প্রতিক্রিয়ায় খারাপ প্রগনোসিস বোঝায়? আমি এতক্ষণ পড়ালাম কোন কোন প্রতিক্রিয়া ভালো প্রগনোসিস বোঝায়। এবার আমরা পড়ব কোন প্রতিক্রিয়া দিলে এটাকে খারাপ প্রগনোসিস হয়। তাহলে কোন কোন বৈশিষ্ট্য দেখে বুঝবো এগুলো খারাপ প্রগনোসিস। তাহলে আমরা এতক্ষণ শিখছিলাম কোন কোন লক্ষণগুলোকে ভালো প্রগনোসিস বোঝায়। শুধু আমরা ভালোটা শিখলে ডাক্তারবাবু হতে পারবো না ভালো ডাক্তার, আমরা তার সাথে সাথে যদি খারাপটা শিখতে পারি, তাহলে ভালো মন্দ দুটোই একসঙ্গে থাকলে আমাদের চলার পথটা আমরা বুঝতে পেরে যাব, এটা হওয়া মানে খারাপ, এটা হওয়া মানে ভালো। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ভালো প্রগনোসিস, কোন কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝবো এটা ভালো প্রগনোসিস। এখন আমরা শিখব কোন কোন প্রতিক্রিয়ায় খারাপ প্রগনোসিস বোঝায়, অর্থাৎ কোন কোন লক্ষণগুলোকে খারাপের দিকে ইন্ডিকেট করে। এখানে আমরা কি শিখছি? একটা পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আপনার ওষুধ খেয়েছি, আমার নতুন এবং গভীর গভীর সমস্যা তৈরি হচ্ছে। এটা একটা কি? এটা একটা খারাপ প্রগনোসিস। নতুন নতুন রোগ দেখা দিচ্ছে এবং তার সমস্যাগুলো অনেক গভীর ভিতর থেকে বেরিয়ে আসছে।
এটা একটা খারাপ প্রগনোসিস লক্ষণ। তখন আমি আপনি কি ভাববো, না আমার ওষুধ ভুল নির্বাচন করা হয়েছে। নেক্সট নাম্বার 2, পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমি আস্তে আস্তে উন্নতির বদলে আরো উপসর্গগুলো গভীর হয়ে যাচ্ছে। আমি ওষুধ খাচ্ছি আপনার, আমি আস্তে আস্তে সুস্থতার দিকে যাওয়ার কথা, সেই সুস্থতা আমরা না হয়ে আমরা কি হয়ে যাচ্ছি, না আমার উপসর্গগুলো আরো গভীরে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারি এইরকম রোগটা চেপে যাচ্ছে বা দমন হয়ে যাচ্ছে, পেশেন্ট সুস্থর দিকে যাচ্ছে না। তাহলে আমার আপনার এই পেশেন্টটাকে নিয়ে আরেকবার অবজারভেশন করার দরকার আছে। নাম্বার 3, পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আপনার ওষুধ খাচ্ছি, আমার রোগটা কতটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার মন মানসিকতা না প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে। আমার মনের ভিতরে যেন আরো ভয় লাগছে, এতদিন আমার ভয় লাগতো না, এখন রোগটা নিয়ে আমার প্রচুর দুশ্চিন্তা ভুগছি, আর মন কিন্তু আমার ডাক্তারবাবু একদম শান্তি নেই। যখন কোনো পেশেন্ট এইরকম টাইপের কথা বলবে, তখন আমি আপনি ভাববো এটা একটা খারাপ প্রগনোসিস। তাহলে রোগটা অনেক গভীরে ঢুকে যেতে পারে, বা রোগটা অনেক গভীরে ঢুকে যাচ্ছে, তাই আমার মেডিসিনটা পেশেন্টের মানসিক দিকগুলো সুস্থ দিচ্ছে না। আরো কি আমরা সিমটম দেখতে পাই খারাপ প্রগনোসিসের? পেশেন্ট এরকম এসে বলছে, ডাক্তারবাবু আমার যে হাঁটুর ব্যথা নিয়ে এসেছি না, এই হাঁটুর ব্যথাটা হালকা কমেছে, কিন্তু আমার মন শান্তি নেই। আর আমার মন বলছে যে এই যে ওষুধ খাচ্ছি, এই ওষুধে মনে হচ্ছে আমি পূর্ণ সুস্থ হব না। আমার আপনার ভাবতে হবে, আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি, পেশেন্টের মাইন্ডে গিয়ে সবচেয়ে বেশি আগে কাজ করবে। পেশেন্ট এসে বলবে আমি খুব ভালো আছি, তখন এটা একটা খারাপ প্রগনোসিস। তাহলে আমি আপনি ভাববো যে উপসর্গগুলো সাপ্রেস হচ্ছে, পেশেন্টের মন ভালো নেই, পেশেন্টের ব্যথাটা যেটা ছিল ব্যথাটা একটু হালকা কমেছে, কিন্তু পেশেন্টের মন ভালো নেই। তাহলে আমরা কি বুঝতে পারি, যে আমার মেডিসিন দ্বারা পেশেন্টের রোগ সাপ্রেস হচ্ছে, উপসর্গগুলো আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে। তাহলে এটা একটা খারাপ প্রগনোসিস লক্ষণ, আমার আপনাকে সতর্ক হতে হবে। তাহলে আমি আপনি শিখব কি, ভালো প্রগনোসিস কোনগুলো, কোনগুলো সিমটমগুলো পেশেন্ট আমাকে আপনাকে দিলে বুঝবো এটা একটা ভালো প্রগনোসিস। আর আমরা এখনই আলোচনা করলাম পেশেন্ট আমার আপনাকে কোন কোন উপসর্গগুলো দিলে বুঝবো যেটা একটা খারাপ প্রগনোসিস। এই পর্যন্ত বোঝার অসুবিধা হচ্ছে প্লিজ বলবেন। জি না স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ। আমরা এইবারে কেন্ট স্যার আমাদের কি পরামর্শ দিচ্ছেন, কেন্ট স্যার পরামর্শ দিচ্ছেন কি পরামর্শ? নাম্বার 1-এ বলছে যে রোগী উন্নতির পথে, রোগীর যাত্রা বুঝতে হলে, উন্নতির পথে রোগীর যাত্রা বুঝতে হলে প্রতিদিন পেশেন্টকে আমরা চেষ্টা করব, পর্যবেক্ষণ করব যে পেশেন্ট উন্নতি যেটা হচ্ছে কোন কোন দিকগুলো উন্নতি হচ্ছে, কোন কোন দিকগুলো উন্নতি হচ্ছে না। আমরা যদি প্রতিনিয়ত এরকম পর্যবেক্ষণ করি, তাহলে পেশেন্ট যে প্রকৃত সুস্থ হচ্ছে না হচ্ছে না, আমার আপনার
চোখে ধরা পড়বে। নাম্বার 2, রোগীর অস্থিরতা। আমি আপনি রোগীর অস্থিরতার উপরে ভিত্তি করে সহজে মেডিসিন চেঞ্জ করতে যাব না। কেন বলুন তো? আমি আপনি যে মেডিসিনটা দিয়েছি অনেক কষ্ট করে তো দিয়েছি, আন্দাজে তো দিইনি। পেশেন্টের অনেক খোঁজ খবর নিয়েছি, পেশেন্টের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, আমার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেছি, টোটালিটি অফ সিমটম মিলিয়েছি, পেশেন্টের সব গল্প শুনে আমি মেডিসিন সিলেকশন করেছি। এবার সেই মেডিসিনের যে সিমটমগুলো আছে, পিকুলিয়ার যে সিমটমগুলো আছে, সেই সিমটমগুলো নিয়ে আমি পেশেন্টের মেডিসিন দিয়েছি। তাহলে আমি চিন্তা করে দেখব যে আমার মেডিসিনটা কেমনভাবে কাজ করছে। পেশেন্টের কথা বিচলিত হব না। নাম্বার 3, কেন স্যার বলছেন যে সঠিক প্রগনোসিস আমার আপনাকে দ্বিতীয় প্রেসক্রিপশন ঠিকভাবে দিতে সাহায্য করবে। আর আমি আপনি যদি প্রগনোসিসটা যদি না বুঝি, প্রগনোসিস মানে তাহলে কি বুঝলাম? ভালো বুঝলাম, আবার খারাপও আছে। এই সবগুলোকে নিয়ে বলে প্রগনোসিস। ভালো প্রগনোসিস, খারাপ প্রগনোসিস। এই ভালো প্রগনোসিস এবং খারাপ প্রগনোসিস আমি আপনি যদি ঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমার আপনার ইনশাল্লাহ সেকেন্ড প্রেসক্রিপশন একটা সঠিক পথের দিশা দেখা দেবে। এই পর্যন্ত থাকবে স্যার আজকের। এই পর্যন্ত যদি প্লিজ কারো যদি অসুবিধা থাকে বলতে পারবেন, বা প্রশ্ন যদি থাকে বলুন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলুন স্যার। স্যার আমি ঔষধ নির্বাচন করলাম, ঔষধ দিলাম, রোগী সুস্থ হয়ে গেল, আমি ওষুধ স্যার অফ করে দিলাম। 6 মাস পরে যদি আবার সেই রোগী আবার ফেরত আসে ওই একই সমস্যা নিয়ে, তাহলে স্যার এই ক্ষেত্রে কি করা যেতে পারে? একই সমস্যা, আমি ওষুধ দিয়েছি, পেশেন্ট খেয়েছে, সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর পেশেন্ট আর আসেনি। আবার দেখা গেল 6 মাস পরে পেশেন্ট একই রোগ নিয়ে আবার আমার কাছে এসেছে। এটাই আমি আপনি ফার্স্ট ভাববো। হ্যানিম্যান স্যারের ক্রনিক ডিজিজ যে বইটা আছে না, ওখানে ওর ভূমিকাটা পড়লে এর উত্তরটা ভালো হয়ে যাবে। ডিটেলস এর উত্তরটা দেওয়া আছে ভূমিকাতে। তবু আমি একটু এখানে বলছি, আপনি নয়তো প্রশ্ন করলেন উত্তর পাবেন না, মনটা একটু খারাপ হয়ে যাবে। স্যার দেখলেন যে আমি সিমটম ভিত্তিক, হ্যাঁ স্যার মানে হ্যানিম্যান স্যার দেখলেন যে আমি সিমটম ভিত্তিক মেডিসিন দিলাম, পেশেন্ট সুস্থ হলো, আবার কিছুদিন পরে সেই রোগে আবার সাফার করছে। এটা কেন? কেন পেশেন্ট এরকম বারবার একই রোগ নিয়ে সেরে যাচ্ছে আবার ফিরে আসছে, সেরে যাচ্ছে আবার ফিরে আসছে? এটাকে উনি আবিষ্কার করতে গিয়ে আমাদের ক্রনিক ডিজিজ নামে একটা গ্রন্থ উপহার দিলেন, মায়াজম। এই মায়াজমের সমস্যা ওই পেশেন্টকে বারবার বাধা দিচ্ছে, পূর্ণ সুস্থ করতে দিচ্ছে না। এবার আমি আপনি কি করব? আমি আপনি আবার চেষ্টা করব ওরা এখন বর্তমান সিমটম কি কি কষ্টে পেশেন্টের উপসর্গ আসছে, এই উপসর্গগুলো লক্ষ্য রেখে আমরা ওনার মেডিসিন দেব। দেওয়ার ফাঁকে ফাঁকে আমরা ওই পেশেন্ট কোন মায়াজম নিয়ে এসেছে আমার আপনার কাছে, সেই মায়াজমের এগেনস্টে আমরা মেডিসিন দেব। ইনশাল্লাহ পেশেন্ট আর ব্যাকে আসবে না। থ্যাংক ইউ স্যার। আসিয়া ম্যাম বলবেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলুন। তো এখানে যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমরা সকালে যে হোমিও সাথী বইটা স্টাডি করি প্রতিদিন, তো আমাদের সাবরিন স্যার যেটা আলোচনা করছেন এবং স্যার যেটা প্রশ্ন করলেন একজন, যে একই রোগ নিয়ে বারবার ফিরে এলেন, তাহলে আমরা কি করব?
এই স্যার যে অ্যান্সারটা দিলেন, এটা হ্যানিম্যান ক্রনিক ডিজিজ বইয়ে গ্রন্থে লিখেছেন, একদম সত্যি কথা। আর স্যারের যে অ্যান্সারটা দিলেন সেটা আমরা আজকে ম্যাজামে আমরা হোমিও সাথী বইয়ে পড়েছি স্যার অ্যান্সার। তো সবাইকে রিকোয়েস্ট করব, যদি হোমিও সাথী বইয়ের সাথে থাকেন তাহলে স্যারের এই লেকচারগুলো শুনতে বুঝতে আপনাদের সুবিধা হবে, কারণ পরপর যে আলোচনাগুলো আসছে না আমাদের এই হোমিও সাথীতে বিস্তারিত দেওয়া আছে। এটাই বলা ছিল স্যার। আর সাবরুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিয়েছেন। এবং এই যে এখানে বললেন যে ম্যাজামের কথা, হ্যাঁ, হ্যানিম্যান দীর্ঘ 12 বছর তিনি তার অভিজ্ঞতা দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন, এবং এটাই তিনি পেয়েছেন যে তার মধ্যে কোনো না কোনো জায়গায় তার সুপ্ত ম্যাজাম কাজ করে, এবং আমাদের ম্যাজামেটিক ট্রিটমেন্ট নিতে হবে। থ্যাংক ইউ স্যার, এটা বলার জন্য স্যার। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আসিয়া ম্যামকে। আমাদের এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে একটা উপস্থাপন করলেন। তো আমিও ক্রনিক ডিজিজ শুরু করব, আপনারা শুধু আমার পিছনে একটু সাহস জোগালে। ক্রনিক ডিজিজটা কেমনভাবে তৈরি হলো, রোগগুলো কেমনভাবে তৈরি হয়, মায়াজমটা কি, কোন মায়াজম কেমন, কোন মায়াজম কিভাবে উৎপত্তি হয়, সে উৎপত্তির কলা কৌশল, আর আমি আপনি কিভাবে বুঝবো, সবচেয়ে বড় গল্প এটাই, আমি আপনি কিভাবে বুঝবো এই পেশেন্টটা এই মায়াজম, এই পেশেন্টটা আর একটা মায়াজম, আর একটা পেশেন্ট ওই মায়াজম নিয়ে বহন করছে, আর একটা মায়াজম পেশেন্ট মিক্স মায়াজম নিয়ে গঠন করছে, আমি আপনি কেমন ভাবে বুঝবো? শুধু আপনারা যদি আমার একটু পাশে থাকেন না, আমি চেষ্টা করব এগুলোকে নিয়ে ধাপে ধাপে আলোচনা করা। ইনশাল্লাহ আমি আপনি আপনাদের ক্লাসে একসঙ্গে পেলে আমার আপনার মায়াজমটা বিশাল সুবিধা হবে, খুব সহজে আমরা মায়াজম পড়তে পারবো, মায়াজম চিনতে পারবো। একটা পেশেন্ট আমার আপনার যখন কাছে আসবে তখন আমরা বুঝতে পেরে যাব এই পেশেন্ট মিক্স মায়াজম না সোরা, সিপিলিস, সাইকোটিস, কোন মায়াজম নিয়ে এই পেশেন্টটা বহন করছে, না মিক্স মায়াজম নিয়ে বহন করছে, আমি আপনি সুন্দরভাবে চিনতে পারবো। এবং আরো চিনতে পারবো কি কি, পেশেন্টের যখন আমরা খোঁজ খবর নেব না, ওই খোঁজ খবর নিতে নিতে আমি আপনি বুঝতে পেরে যাব, অটোমেটিক আমার আপনার মাথায় চলে আসবে। কেমন ভাবে মাথায় চলে আসবে? হ্যাঁ, দেখবেন স্যার, আমরা বলি যারা সাইকেল চালাতে পারি, একটু লক্ষ্য করে দেখবেন যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, সামনে একটা বাচ্চা এসেছে, আমার মাথা কি বলে দেয় যে বাচ্চা এসেছে, তুমি সাইকেলে ব্রেকটা চেপো বা সাইকেলটা স্লো করো? মাথা কিন্তু এটা বলে না, অটোমেটিক আমার আপনার সাইকেলটা সাইকেলের ব্রেকটা চাপ পড়ে যাবে সেই বাচ্চাকে বাঁচানোর জন্য। ঠিক অনুরূপ ভাবে আমি আপনি এই যে সোরা, সিপিলিস, সাইকোসিস, হেন এই যে জুলন ঘটে, এটা খুব ক্রিটিক্যাল নয়, আবার খুব ক্রিটিক্যাল, কিন্তু আমরা এরকম সহজভাবে একদম আমাদের নিজেদের ভাষায়, নিজের ভাষা কলা কৌশল একটু আলোচনার মাধ্যমে যদি একটু বুঝে নিতে পারি, দেখবেন ইনশাল্লাহ আমরা মায়াজম চিনতে পারবো, পেশেন্টকে চিনতে পারবো, পেশেন্ট কোন মায়াজম নিয়ে বহন করছে সেটাও চিনতে পারবো। এই পেশেন্টের আবার শুধু মায়াজম নিয়ে নয় স্যার, এই পেশেন্ট কোন মায়াজম আছে এবং কোন মেডিসিন দিলে এই পেশেন্ট পূর্ণ সুস্থ হয়ে যাবে, আমার আপনার কাছে চোখে জল জল করবে, ইনশাল্লাহ আমরা ধরেও ফেলবো। তো আমার সাথে আপনারা আছেন তো? প্লিজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। অবশ্যই থাকবো। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্রশ্ন ছিল স্যার, ছোট করে স্যার একটা। প্লিজ বলুন। স্যার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর করে আমরা অল্প অল্প করে বুঝে স্যার আল্লাহর রহমতে আগাচ্ছি আপনার মাধ্যমে, এজন্য স্যার জাযাকাল্লাহ খায়ের। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি ভালো প্রগনোসিস, খারাপ প্রগনোসিসের কথা বলেছেন। তো যখন একজন রোগী দেখবো যে যে কোনো ভাবে এনিহাউ আমার ওষুধ সিলেকশনটা ভুল ছিল, অর্থাৎ যে কারণে রোগী খারাপ প্রগনোসিসের সিমটমটা আমি দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে স্যার আমি যখন নতুন করে তার কেস টেকিং নিয়ে আবার নতুন রিমেডি দেব, তো নতুন রিমেডি দেওয়ার আগে কি আমি অ্যান্টিডোট দিয়ে তারপর রিমেডি দেবো, না সরাসরি স্যার রিমেডিতে চলে যাবো স্যার? যদি এটা একটু ছোট করে বলতেন স্যার। সুন্দর প্রশ্ন করেছেন স্যার। এরকম প্রশ্ন করলে স্যার কি হয়, সত্যি কথা বলতে কি,
দেখবেন আপনারও ক্ষুধাটা যেমন মিটে যাচ্ছে, আর আমারও আপনাদের মাধ্যমে জ্ঞানটা একটু বেশি সঞ্চয় হয়ে যাচ্ছে। তো আমরা কি দেব? দেখবেন আমার মেডিসিন সিলেকশন ঠিক হোক আর ভুল হোক, কথাই বলছি, আমি ধরে নিচ্ছি আমার মেডিসিন দেওয়া ভুল হয়েছে। তো ভুল মেডিসিন দেওয়ার পরে দেখবেন পেশেন্টের কিছু একটু গুলনচন্ডি সিমটম আসবে, একটু ভুলভাল সিমটম দেবে। তো আমি আপনি ফার্স্ট চিন্তা করে দেখব পেশেন্টের কি সিমটম দিচ্ছে, সেই সিমটমের আলোকে মেডিসিন দেওয়া। কোনো অ্যান্টিডোটের তো অত মাথা ঘামানোর দরকার নেই। আর এই বিষয়ে অ্যান্টিডোটের কথা যখন আপনি বলতে গেলেন, এখানে কিন্তু আমাদের একটা সুবিধা কি দেখুন, এই 50 সহস্রতম মেডিসিন যদি আমরা ব্যবহার করি না, 50 সহস্রতম মেডিসিন এরকম সিস্টেম, আপনি 1 ঘন্টা পরে যদি মনে করেন যে আমার মেডিসিন ভুল হয়েছে, তো আপনি 1 ঘন্টা পরেও মেডিসিন চেঞ্জ করতে পারেন। 30 মিনিট পরেও মনে করেছেন যে আমার মেডিসিন নির্বাচন ভুল হয়েছে, তো আপনি 30 মিনিট পরে অন্য মেডিসিন দিতে পারেন, তাতে কোনো কিছুই সমস্যা হবে না। তো আর শততমিক মেডিসিন যদি আমরা ব্যবহার করতে যাই, হ্যানিম্যানের স্যারের যখন অর্গানান আপনি ভালো করে পড়বেন, এই মেডিসিনের যে অ্যাফোরিজমগুলো রয়েছে, সেখানে স্যার বলছে যে এই যে আমি একটা মেডিসিন দিলাম, হ্যানিম্যান স্যার আজকে ভাবুন 200 বছর আগে বসে কিভাবে চিন্তা করলো যে আমার অনেক ডাক্তারবাবুরা আসবেন যারা মেডিসিন অনেকে ঠিকভাবে নির্বাচন করতে পারবে না, ওনাদের অনেক কিছু ভুল হবে। তা যখন আমার ডাক্তারবাবুদের মেডিসিন নির্বাচন করতে গিয়ে ভুল হবে, তখন আমার ডাক্তারবাবুরা কি করবে? তো আমি কথাই বলছি, একটা 1M পাওয়ারে তো খাইয়ে দিলাম, তাহলে আমাকে মিনিমাম কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু আমি 1M খাইয়ে দিয়েছি, কাল বা পরশু বা আজকের, আমি তো সঙ্গে সঙ্গে আর অন্য মেডিসিন দিতে পারি না, অ্যান্টিডোট দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কত ধরনের সমস্যা। তো আমার ডাক্তারবাবুকে বাঁচানোর জন্য 50 সহস্রতম মেডিসিন যদি আমি অ্যাপ্লাই করি, যেদিন দিয়েছে সেদিন চেঞ্জ করা যাবে, তার পরের দিনও চেঞ্জ করা যাবে। আর আমরা সব সময় চেষ্টা করব পেশেন্টের সিমটমের আলোকে মেডিসিন দেওয়ার। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। জি জি স্যার, স্যার, তার মানে ধন্যবাদ স্যার। স্যার অনেক ধন্যবাদ। তার মানে আমরা বুঝলাম যে স্যার উনি আমাদের ওষুধ সিলেকশন ভুল হওয়ার পরে যে যে সিমটম দেখা দিচ্ছে, ওই সিমটম অনুযায়ী আমি নতুন করে আবার ওষুধ দিব স্যার, এটাই জি তো স্যার? স্যার, জি 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 জি, জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। এবার আমরা কি করব? অনেকে ডাক্তারবাবুরা আছেন দেখবেন যে স্যার, আমি কি একটা পেশেন্টের পরিষ্কার বুঝতে পারছি এই মায়াজম নিয়ে এই পেশেন্টের এসেছে, তাহলে কি আমি মায়াজমেটিক ট্রিটমেন্টটা আগে দিয়ে তারপরে কি সিমটমিক ভিত্তিক চিকিৎসা দেব? এটা অনেক স্যার আমাকে প্রশ্ন করেছেন, হয়তো আজকের করেননি, অন্য সময় করেছেন। এই উত্তরটা আপনাদের কি জানার প্রয়োজন আছে? জি স্যার, বলুন স্যার। প্রশ্নটা আরেকবার বলছি। অনেক স্যারেদের বক্তব্য যে স্যার আমি পেশেন্টকে বুঝতে পারছি এই পেশেন্ট এই মায়াজমেটিক বা এই মায়াজম নিয়ে বহন করছে, তো আমি মায়াজমের উপরে ট্রিটমেন্টটা আগে দেব, না সিমটম যে সিমটমগুলো নিয়ে এসেছে সেই সিমটমের আলোকে আমি মেডিসিনটা আগে দেব? এর উত্তর হলো এটাই, মায়াজমটা থাকে দেখবেন আপনারা একটা মানুষের গভীরে, আর যে কষ্টগুলো নিয়ে এসেছে, যে সিমটমগুলো নিয়ে এসেছে, সেই কষ্টগুলো থাকে উপরে, বহিঃপ্রকাশ ঘটায়। যেমন আমি আপনি একটা উদাহরণ দিলে এটা বুঝতে পারবেন। গভীরে মানে কিরকম? যেমন আমরা কোনো জামা কাপড় পরি, ভিতরে একটা গেঞ্জি পরি, তার উপরে কি পরা হয় না একটা শার্ট পরা হয়, শার্টের উপরে কি পরা হয়, অনেকে দেখা গেল একটা টাই পরলো, এরকম পরে। তো আমরা যদি মনে করি আমার গেঞ্জিটা খোলার প্রয়োজন আছে, তো তখন আমরা কি করি? প্রথমে টাইটা খুলে, শার্টটা খুলে, তারপরে গেঞ্জিটা খোলার চেষ্টা করি না? নাকি প্রথমে আমার জামা যেমন অবস্থা আছে সেই অবস্থা থেকে গেঞ্জিটা আগে খোলার চেষ্টা করি? না, আমরা প্রথমে গেঞ্জিটা খোলার চেষ্টা করি না,
আমরা গেঞ্জিটা খোলার জন্য প্রথমে টাইটা খুলে, তারপরে শার্টটা খুলে, তারপরে গেঞ্জিটা খুলি। তো আমরা চিকিৎসা দিতে গিয়ে ফার্স্ট আমরা চিকিৎসা দেব একটা পেশেন্ট যে কষ্ট নিয়ে এখন কষ্ট পাচ্ছে, যে সমস্যায় পেশেন্ট বেশি কষ্ট পাচ্ছে, সেই সমস্যার আলোকে ফার্স্ট আমরা মেডিসিন দেব। দেওয়ার পরে আমরা দেখব ওই পেশেন্টটা কোন মায়াজম নিয়ে গাট করছে, ওকে কোন মায়াজমে গাট করছে। তারপরে ওর সিমটম ভিত্তিক মেডিসিন দেওয়ার পরে যদি মায়াজমেটিক ট্রিটমেন্ট শেষে দেওয়া যায়, ইনশাল্লাহ ওই রোগটা আর নেক্সট ফিরে আসবে না। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ স্যার। তো আমাদের তো সময় তো প্রায় শেষ হয়ে গেছে, তাহলে কি মেডিসিন নিয়ে আলোচনা করব নাকি এখানে শেষ করব স্যার? আলোচনা করেন স্যার। জি স্যার। থ্যাংক ইউ। জুয়েল রানা স্যার কিছু বলছেন? হাত তোলা আছে স্যার। জুয়েল রানা স্যার প্লিজ। স্যার ওই আগে তুলেছিলাম স্যার, ওই সময় আপনি দেখছিলেন না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার না তো হাত তোলা থাকলে আমি হয়তো ভাবলাম যে হয়তো আরো আমার মনের ভিতরে হয়তো কিছু প্রশ্ন আছে, বা হয়তো যে প্রশ্নটা করেছিলাম তার হয়তো যথাযথ আমি উত্তর পেলাম না, সন্তুষ্ট নেই। প্লিজ, থ্যাংক ইউ। তো আমরা কিন্তু এই রকম কিন্তু পাটে পাটে শিখলে দেখবেন আমার আপনার চিকিৎসার ধরনটা কত উন্নত হয়ে যাচ্ছে না, আপনি বুঝতে পারবেন একটা বছর পরে যে হ্যাঁ সাবির তো এগুলো আলোচনা করেছিল, এবার বুঝেছি এই লক্ষণের কথা সাবির বলেছিল। তো আজকের আমি মাথায় রেখেছি বলে আমার চিকিৎসার ধরনটা কত উন্নত হয়ে যাচ্ছে। আর আপনার পাশে অন্য কোন একটা ডাক্তারবাবু, সে দেখবেন অনর্গল চিকিৎসা দিয়ে যাচ্ছে, তার চেম্বারে প্রচুর ভিড়, হোক ভিড় থাক, আমার আপনার চেম্বারে ভিড় নেই, ভিড় দরকার নেই। একটা দুটো পেশেন্ট এসেছে, ওই একটা দুটো পেশেন্ট নিয়ে আপনি চলুন। ওই যে পেশেন্টগুলো মার্কেটে একটা যে চালু টেপ রেকর্ডার হিসাবে আপনাকে কাজ করবে, আপনি চেম্বারে বসে ভাবতে পারবেন না। কিন্তু যেখানে আমরা আজকের প্রচুর ভিড় বলে মনে করছি, সেখানে দেখবেন আস্তে আস্তে মাছি তাড়বে। আর এই হোমিওপ্যাথিটা টাফ জিনিস আছে। আপনি শুধু একটা চেম্বার নিয়েই ডাক্তারি করতে শুরু করব, অত সোজা নয়। আপনি একটু শিখে শুরু করব। তবে আমি যেটা মনে করি যে বড় পণ্ডিত হয়ে মার্কেটে নামবো, সেটাও সম্ভব নয়। বড় পণ্ডিত হতে গেলে আমার আপনার বয়স সারা লাইফ পড়লেও শেষ হবে না। তাহলে আপনি কি করব, অল্প কিছু অন্তত শিখে মার্কেটে নামবো। আপনার হাত এখন নরম হাত, কচি হাত, এই কচি হাত, নরম হাত, পা আছে, তুলতুলে হাত, তুলতুলে পা, আমরা টুক 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 করে হাঁটবো, আর টুক 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 করে প্রতিটা জিনিস টাচ করব। ইনশাল্লাহ একদিনে আমার আঙুলগুলো যে মোটা তুলতুলে আছে, কোনো একদিন আসবে কোনো একটা জিনিস ধরতে শেখাবে। আমার পায়ের তালুটা গোল তুলতুলে ছিল, কোনো একদিন আসবে পায়ের তালুটা দেখবেন চ্যাপ্টা হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ সোজা হয়ে দাঁড়িয়ে ওই তুলতুলে পায়ে আমরা হাঁটতেও শুরু করে দিয়েছি, কোনো জিনিস আঁকড়ে ধরতে শুরু করেছি, কথা বলতে শুরু করেছি। তো এই রকম ভাবে আমরা আস্তে আস্তে ছোট ছোট পায়ে চলতে চলতে ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো, সেই প্রতিশ্রুতি নিয়ে। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলে দিই, আসিয়া ম্যাম যেটা বললেন না যে ওই হোমিও সাথী, আপনারা চেষ্টা করবেন আসিয়া ম্যামের ক্লাসে প্রেজেন্ট থাকার। ক্লাসগুলো খুব ভালো। আর আপনি প্রেজেন্ট থাকলে দেখবেন কিছু না কিছু ওখান থেকে শিখতে পারবো। যদি বলেন কেন, সালাউদ্দিন স্যার, আমি, আসিয়া ম্যাম বা আমাদের এই গ্রুপে অনেক স্যারেরা আছেন, যে সমস্ত স্যারেরা আমাদের পরামর্শ দিচ্ছেন যে আপনারা এইভাবে করুন, আমরা সেটাও প্ল্যান করছি, এই বইগুলো যদি আপনাদের পড়ানো যায়, কিছু হোক না হোক আপনার উন্নতি হবে, আমারও উন্নতি হবে, এটা শুধু কারোর একার নয়। তা আমরা চেষ্টা করব, আর বেশি কথা বাড়াবো না, চলে যাব একটু মেডিসিন পড়বো। আজকে মেডিসিন পড়বো কি,
সরিনাম। তো সরিনাম পড়তে গিয়ে আমি সেই প্রতিদিনের ন্যায় আবারও বলবো, প্রথমে আমরা একটা করে মেডিসিনের যখনই পড়বো ফার্স্ট সেই মেডিসিনের 4 কথাটা একবার চোখ বুলিয়ে নেব। সরিনামের 4 কথাটা কি? প্রথম কথা হলো, সরিনামের প্রথম কথা ধাতুগত বা বংশগত সোরাদোষের উপযোগে ঔষধে ব্যর্থতা। সরিনামের দ্বিতীয় কথা উদ্বেগ, আতঙ্ক ও নৈরাশ্য। সরিনামের তৃতীয় কথা প্রবল ক্ষুধা ও অত্যাধিক দুর্গন্ধ। স্যার 1 নম্বর কথাটা আরেকবার স্যার, ধাতুগত, বংশগত। শারীরিক শ্রদ্ধা স্যার হয়তো ব্যস্ত হয়ে গেছেন, হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমরা এই বিষয়গুলো বারবার শুনতে শুনতে আমাদের ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। আসিয়া খাতুন যে ম্যাম আসিয়া খাতুন ম্যাম যে সকালে পড়েন, এগুলো খুবই জটিল এবং দুর্বোধ্য বিষয়। ওগুলোও আমাদের শুনতে শুনতে আমাদের আয়ত্তে আসবে জি ইনশাল্লাহ। স্যার। খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, স্যার আমার কথা শুনতে না পাচ্ছেন? এতক্ষণ শোনা জি যায়নি জি স্যার, জি। শোনা যায়নি স্যার। তো শুরু, হ্যাঁ স্যার কি বললেন? কেউ কিছু প্রশ্ন করলেন মনে হয়। স্যার 1 নম্বরটা কি বললেন স্যার? ধাতুগত, এক নম্বর বংশগত। হচ্ছে ধাতুগত বা বংশগত সোরাদোষের উপযুক্ত ঔষধের ব্যর্থতা। তার জন্য যে উপযুক্ত ওষুধ ছিল সেই ওষুধ আমি দিয়েছি, কিন্তু সেই ওষুধটা ফেল করছে। তো তখন আমরা সরিনামের কথা চিন্তা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন স্যার। জি স্যার, জি। এবার আমরা শিখব সরিনাম মেডিসিনটা দিয়ে তার প্রতিটা লেটার ধরে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপে মনে রাখার। স্যার সরিনামের চতুর্থ কথাটা বলা হয় নাই স্যার। কি বললেন? স্যার সরিনামের চতুর্থ যে কথাটা আর কি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে Thank you, চতুর্থ sir. কথা কি? সরিনামের চতুর্থ কথা দুর্বলতা ও শীতার্ততা। সরিনামের চতুর্থ কথা কি? দুর্বলতা ও শীতার্ততা। এবার আমরা শিখব সরিনামের প্রতিটা লেটার দিয়ে দিয়ে তার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি আপনি মাথায় ধরে রাখার চেষ্টা করব। সরিনাম বানানটা কি? পিএসও। এখানে কিন্তু পির উচ্চারণটা তেমন হয় না, উজ্জ থাকে। এখানে কি শিখলাম? পিএসও আর আই, সরি, NUM, সরিনাম। এই যে সরিনাম মেডিসিনটা দিয়ে তার প্রতিটা লেটার ধরে ধরে আমি আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। তাহলে সরিনামের ফার্স্ট লেটারটা কি? পি। পি ফর আমরা কি শিখব? পি ফর শিখব পভার্টি, ডিসপেয়ার, চরম দারিদ্রতা বোধ ও হতাশা। এই সরিনামের পেশেন্ট রোগী সবসময় মনে করে সে প্রচুর গরিব, সে খুব অসহায়। মনে হয় আমি সরিনামের পেশেন্ট ভাববে মনে হয় আমি আর ভালো কিছু করতে পারবো না,
আমার ভবিষ্যৎ খুবই অন্ধকার, এরকম হতাশাগ্রস্ত আমরা সরিনামের পেশেন্টকে দেখতে পাই। তার সাথে মানসিক হতাশা গভীর থাকে। সে মনে করে আমি যত আশা করি, আল্লাহ হোক বা ভগবান হোক বা ঠাকুর হোক বা ঈশ্বর হোক, আমার আশাটা নিরাশা করে ফেলে। আমার আশা কোনোদিন সফল হবে না, আমি খুবই গরিব, আমার মনে হয় জীবনে সফলতা পাবো না। দ্বিতীয় লেটার কি? এস। এস ফর আমরা কি শিখবো? এস ফর শিখবো সেনসিটিভ টু কোল্ড। এস ফর সেনসিটিভ টু কোল্ড, ঠান্ডায় অতি সংবেদনশীল হয়। সরিনামের পেশেন্টগুলো ঠান্ডায় খুব সংবেদনশীল হয়। সামান্য ঠান্ডা লাগলে আমরা দেখতে পাবো সরিনামের পেশেন্টগুলো অসুস্থ হয়ে যায়, শীতে কাঁপতে থাকে এবং সব সময় সরিনামের পেশেন্ট সে গরম চায়, যেমনটা সালফারের ঠিক উল্টো। এটুকু আমরা মনে রাখবো। তাহলে আমরা কি শিখলাম? সেনসিটিভ টু কোল্ড, এখানে ঠান্ডায় সংবেদনশীল হয়। সামান্য ঠান্ডা লাগলে সরিনামের পেশেন্টরা অসুস্থ হয় এবং শীতকালে পোশাক পরে থাকলেও পেশেন্টরা কাঁপতে থাকে। এই পেশেন্টগুলো গরমে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যেমনটা বলছেন যে সালফারের ঠিক উল্টো। এস এর পরের লেটার হলো ও। ও ফর আমরা কি শিখবো? ও ফর শিখবো অফেন্সিভ ডিসচার্জ, চরম দুর্গন্ধযুক্ত নিঃসরণ হয়। কেমন না, সরিনামের পেশেন্ট ঘাম বলুন, মল বলুন, বা কোনো ক্ষতস্থান বলুন, বা কফ বলুন, দেখবেন সবকিছুতে যেন একটা দুর্গন্ধযুক্ত দেখা যায়, অসহ্য দুর্গন্ধ। এবং সরিনামের পেশেন্টরা দেখবেন যদি জামা খোলে, জামা থেকে একটা ঘামের খুব বাজে একটা দুর্গন্ধ আমরা দেখতে পাই। তার পরের লেটার কি? ওর পরের লেটার হলো আর। আর ফর আমরা কি শিখবো? আর ফর শিখবো রিয়াকশন উইক। আর ফর রিয়াকশন উইক, প্রতিক্রিয়া খুব দুর্বল দেখায়। সরিনামের পেশেন্টরা ওদের প্রতিক্রিয়াগুলো কেমন প্রতিক্রিয়া দেখায় না, খুব দুর্বল। এখানে আমরা দেখব সরিনামের পেশেন্টদের ওষুধ দিলে খুব ধীরে ধীরে কাজ করে। সরিনামের পেশেন্ট যে ডিজিজে ভুগুক না কেন, সেই অসুখ থেকে সেরে উঠতে সময় লাগে। সেই রোগটা খুব দীর্ঘস্থায়ী হয়, আস্তে আস্তে সে আরোগ্য হয়। আর সে আস্তে আস্তে আরোগ্য হবে, আর সরিনামের পেশেন্ট বলবে যে আমার খুব দুর্বল লাগছে, খুব দুর্বল লাগছে, খুব দুর্বল লাগছে। অনেক লেন্দি চিকিৎসা করার পরে সরিনামের পেশেন্ট আমরা সুস্থ দেখতে পারি। আর এর পরের লেটার হলো আই। আই ফর কি শিখবো? আই ফর শিখবো ইচিং ইনটলারেবল, অসহ্য চুলকানি।
ত্বকে সোরিনামের পেশেন্টদের যে চুলকানি হয় দেখা যায়, সেই চুলকানিটা খুব ভয়ঙ্কর প্রকৃতি। অনেক সময় পেশেন্ট চুলকে চুলকে রক্ত পর্যন্ত বের হয়ে যায়, এবং এই চুলকানিটা দেখব রাতের বেলায় সোরিনামের পেশেন্টদের চুলকানিটা বেশি পরিমাণে বাড়ে। পেশেন্ট এসে বলবে, আমি যখন শুতে যাই না, বিছানায় শোয়ার পরে আমার এই চুলকানিটা প্রচুর পরিমাণে ডাক্তারবাবু বেড়ে যায়। সারাদিন কিন্তু অত কষ্ট হয় না, কিন্তু আমি যখন বিছানা যাই তো আমার চুলকানিটা প্রচুর পরিমাণে দেখা যায়। তার পরের লেটার হলো এন। স্যার এন একটু ফর আইটা আরেকটু বলবেন স্যার। ইচিং, ইনটলারেবল, ITCHING, ইচিং, ITCHING, ইচিং, INTOLERABLE, ঠিক আছে স্যার। ইন্টাররেবল, অসহ্য চুলকানি। তারপরের লেটার আমরা শিখছি এন। এন ফর কি শিখবো? নাইট অ্যাগ্রাভেশন। এন ফর আমরা কি শিখছি? নাইট অ্যাগ্রাভেশন। পেশেন্ট যে রোগে আক্রান্ত হোক, সে যে কোনো রোগ, কাশি হোক, অস্থিরতা হোক, যে কোনো পেশেন্ট রোগে আক্রান্ত হোক, সে চুলকানি হতে পারে, কাশি হতে পারে, এনি ডিজিজ, যে কোনো ডিজিজে আক্রান্ত হলে আমরা সোরিনামের পেশেন্টদের, সে বলবে ডাক্তারবাবু, কাশির পেশেন্ট যদি হয় সে বলে ডাক্তারবাবু আমার রাতে কাশি বাড়ে, যদি চুলকানি হয় আমার রাতে চুলকানি বাড়ে। পেশেন্ট যে ডিজিজে সাফার করুক না কেন, আমরা সোরিনামের পেশেন্টগুলো দেখতে পাবো তার সমস্ত রোগের অ্যাগ্রাভেশনটা রাতের বেলা হয়। এন এর পরের লেটার হলো ইউ। ইউ ফর কি শিখবো? আনওয়াচেবল ফিলিং, নোংরা ভাব বা স্নান করার পর অনুভূতি। সোরিনামের পেশেন্টে দেখবো স্নান করলেও, গোসল করলেও মনে হয় তার শরীর পরিষ্কার হয়নি। গোসল করার পরেও আমরা সোরিনামের পেশেন্টগুলো অপরিষ্কার দেখতে পাই। তাদের শরীর থেকে স্নান করার পরে বা গোসল করার পরেও তাদের শরীর থেকে যে একটা দুর্গন্ধ ছিল, সেই দুর্গন্ধটা আবার দেখতে পাওয়া যায়। সোরিনামের পেশেন্ট বলবে সে নিজের দুর্গন্ধে সে নিজেও অসন্তুষ্ট, সে নিজে অনেক সময় অস্বস্তি ফিল করবে। শেষ লেটার হচ্ছে কি? এম। এম ফর আমরা কি শিখবো? এম ফর মায়াসমেটিক রিমেডি। এই সোরিনামটা একটা গভীর শরিক মায়াসমেটিক ওষুধ। এটা একটা গভীর শরিক মায়াসমেটিক ওষুধ। আমরা অনেক সময় কি ভাবতে পারি, একটা সালফারের পেশেন্ট, সেই পেশেন্টটা কিন্তু সালফার দিয়ে আরোগ্য হচ্ছিল, খুব ভালো আছে, খুব ভালো আছে। হঠাৎ গিয়ে দেখবো পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আপনি যে ওষুধটা দিলেন না, আমি কিন্তু প্রথমে খুব ভালো ছিলাম, আমি কিন্তু সালফার দিয়েছি, আপনি সালফার দিয়েছি। পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু আপনি প্রথম দিকে যে ওষুধগুলো দিচ্ছিলেন না, সেই ওষুধগুলো আমার শরীরটা খুব সুস্থর দিকে যাচ্ছিল, কিন্তু এই আগের বারে যে ওষুধটা দিলেন না, এই ওষুধটা খাওয়ার পরে কিছু বুঝতে পেলাম না, মনে হলো আমার রোগটা
একই জায়গায় দাঁড়িয়ে আছে, তখন আমরা সরিনামের কথা একবার চিন্তা করতে পারি। থ্যাংক ইউ স্যার, শেষ হয়ে গেছে। নাকি এক কথায় বলবো, এক লাইনে আমরা কিভাবে সরিনামকে মনে রাখবো? আমরা এক কথায় কি, এক লাইনে কিভাবে মনে রাখবো? এক লাইনে: চরম ঠান্ডা কাতর, ভয়ঙ্কর দুর্গন্ধ, অসহ্য চুলকানি, সঙ্গে গভীর হতাশা। এই রকম চিত্র পাওয়া যায় সরিনামের পেশেন্টের। কি ছিলাম এক লাইনে? চরম ঠান্ডা কাতর, ভয়ঙ্কর দুর্গন্ধ, অসহ্য চুলকানি, সঙ্গে গভীর হতাশা। এরকম এক লাইনে আমরা সরিনামকে চিনতে পারি। থ্যাংক ইউ স্যার। যদি কারোর প্রশ্ন থাকে বলতে পারেন, তা নাহলে স্যার ক্লাস শেষ করব। প্লিজ, কোনো প্রশ্ন আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, সুন্দর স্যার। একটু ওই যে এন এবং ইউ তে কি বলছিলাম একটু মিস করেছি স্যার। সরি নাম এন ইউ এই দুইটার শব্দ স্যার একটু যদি ইউ, বলতেন। হ্যাঁ হ্যাঁ, ইউ ইউ এবং ইউ এন, এন এবং ইউ। ইউ আনওয়াশড ফিলিং, নোংরা ভাব বা স্নান করার পর স্নান করার মানে ইচ্ছা নেই আর কি, অনুভূতি নেই। আনওয়াশ মানে হচ্ছে মানে শরীর ধোয়া আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করা। ফিলিং, অনুভূতি নেই। মানে শরীর যে গোসল করব, সেই গোসল করার অনুভূতি থাকে না, ওদের ইচ্ছা নেই। তার গোসল অনেক, এবার আমরা কি দেখবো, স্নান করলেও মনে হয় এরা অপরিষ্কার হয়ে আছে। শরীরটা খুব, শরীর থেকে স্নান করার পরেও আমরা সরিনামের পেশেন্টগুলো দেখতে পাই, শরীরটা, তার শরীর থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে। অনেক সময় এই পেশেন্টরা নিজের শরীরের দুর্গন্ধ নিজে পছন্দ করতে চায় না। আর এম ফর কি শিখবো? মায়াসমেটিক রিমেডি। এই সরি স্যার, সরিনামটা এন না স্যার, এমটা বুঝতে, এনটা বুঝিনি। এন ইউর আগেরটা এন। নাইট অ্যাগ্রাভেশন, এন ফর নাইট অ্যাগ্রাভেশন। জি স্যার। রাতে যে কোনো ডিজিজে আক্রান্ত হোক না কেন, সরিনামের পেশেন্টরা রাতের বেলায় তাদের সমস্ত রোগ বৃদ্ধি দেখায়। থ্যাংক ইউ স্যার। কোনো প্রশ্ন যদি না থাকে স্যার ক্লাস শেষ করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আপনারা ধৈর্য ধরে আছেন এবং আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন, এবং আমারও আমার পরিবারদের জন্য দোয়া করবেন। আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন স্যার আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ স্যার। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া রইল আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আর স্যার, আমরা যেটা বললেন স্যার, আমরা সবই ধীরে ধীরে আমরা আলোচনা করে করে এগিয়ে যাব ইনশাল্লাহ। এটা পরিকল্পনা অনুযায়ী, যেন আমরা একসময় বুঝতে পারি যে আমরা একসাথে থেকে আমরা খুবই উপকৃত হয়েছি এবং আমরা সফলতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো রেডি করছি, যেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের সাইফুল স্যার আলোচনা করবেন, আমি আলোচনা করব, আমাদের আসিয়া ম্যাম, আপনারাও করবেন। যারা আগ্রহী থাকবেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকেও আলোচনা করার সুযোগ দেওয়া হবে। আমরা সবাই গ্রুপ স্টাডি করবো ইনশাল্লাহ। তাহলে শেষ করে দিই স্যার। জি স্যার, আর একটা কথা স্যার, আমি যেভাবে আলোচনা করছি আমার মনে হয় খুব ছোট ছোট ভাবে এবং সাবলীল ভাষায়, এবং আমাদের নিজেদের মধ্যে চলাফেরা বা গল্পের ছলে কিন্তু পড়া। আপনাদের এমনটা মনে হয় কিনা জানি না, আমার মনে হয় আমি খুব গল্পের ছলে কথাগুলো বলি,
যাতে আমরা খুব সহজে নিজেদের মধ্যে মাথায় ধরে রাখতে পারি। এমনটা মনে হয় না একটু অন্য কিছু স্যার? না স্যার, আমি তো দেখছি গল্পের মধ্যে মনে হচ্ছে, মনে রাখার মতো আর কি। থ্যাংক ইউ ম্যাম। আসলে আমাদের সাবিরুল সর্দার স্যার এবং আমরা আমাদের মূল লক্ষ্যটা হলো আমাদের যে একটা ক্ষুদ্র মন মানসিকতা, হীনমন্যতা আমাদের হোমিওপ্যাথির ভিতরে রয়েছে। কাউকে শিখাবো না, কাউকে ফাইল দিব না, বই দিব না, নোট দিব না, আসল সত্যি কথাটা বলবো না। বলা তো দূরের কথা, মানে কোনো একটা হিন্টসও দিব না, সত্যি পথ কোনটা। এটা থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে বের করে আনতে হবে আমাদের মাধ্যমে। এ ধরনের সংকীর্ণ মন মানসিকতা আমরা যাতে আমাদের এই পরবর্তী প্রজন্মকে একটু এগুলোর সম্মুখীন হতে না হয়। আমাদের এটাই চেষ্টা। সত্যি সত্যি কথা বলতে কি স্যার বা ম্যাম, দেখবেন আমরা যে কোনো বইপত্র পড়ি না কেন, আমরা যদি একটা পেশেন্টের সঠিকভাবে সুস্থতা যদি করতে না পারি, তো আমার আপনার ১ পয়সা কোনো মূল্য নেই। আসল উদ্দেশ্য আমি আপনি ডাক্তার হিসেবে একটা পেশেন্টকে সুস্থ করা। আর সেই সুস্থ করার জন্য আমার আপনার কি লাগতে হবে? লাগতে হবে কেমনভাবে আমি আপনি কেস টেকিং করব। কেস টেকিং করে কেমনভাবে একটা সঠিক মেডিসিন নির্বাচন করব। আর সেই মেডিসিন দিয়ে একটা পেশেন্টকে দেব। দেওয়ার পর রেজাল্ট আসবে। দারুণ একটা রেজাল্ট আসবে। অথবা রেজাল্ট এলো না। তো যখন যদি রেজাল্ট আসে সেটাও আমার আপনার সৌভাগ্য। রেজাল্ট যদি না আসে সেটাও আমি আপনি ভাববো এটাও সৌভাগ্য। তখন আমি আপনি ভাববো আমি মেডিসিন দিয়েছি, কোথায় ভুল হলো? কি ভুল হলো? কেন রেজাল্ট এলো না? তো আমি আপনি যখন এরকম ভাবতে শিখবো না, দেখবেন ইনশাল্লাহ একটা দারুণ জায়গায় পৌঁছাবো। আর আমি সেই প্রথম থেকে খালি বারবার বলি, আসুন আমরা এক জায়গায় বসে শিখে নেব। বারবার সিনিয়রকে ডিস্টার্ব করব না। আর সিনিয়র দেখবেন গুরুবিদ্যাটা দিতে চাইবেন না। গুরুবিদ্যাটা কি? আপনি কেমনভাবে কেস টেকিং করবেন, কেমন অ্যাঙ্গেল থেকে শত্রুকে ঘায়েল করবেন। আমাদের শত্রুকে আমরা ডাক্তার, আর আমাদের শত্রু হচ্ছে কি রোগ। একটা পেশেন্টের রোগ দূর করাটা আমার আপনার প্রধান কাজ। যেমন একটা আর্মির কাজ কি? বিদেশি শত্রুর হাত থেকে তার নিজের দেশকে রক্ষা করা। ঠিক অনুরূপভাবে আমার আপনার কাজ হলো একটা পেশেন্টের কাছ থেকে রোগটাকে সরিয়ে রাখা। রোগটা হলো আমার আপনার শত্রু, সেই শত্রুকে ফায়ার করে দেওয়া। তো সেই ফায়ার করা কৌশলটা ম্যাম বা স্যার প্লিজ একটু খেয়াল করে দেখবেন। আশা করি কিন্তু গুরুত্ব দিয়ে কেউ শেখাবে না, ওপরতে ওপরতে কিছু জিনিস শেখাবে। আর আমি যেভাবে বলছি দেখবেন এত খোলামেলা আশা করি পাবেন না। একটু শুধু আমরা মনোযোগ দিয়ে শুনবো, দেখবেন আমি শুধু শেখাচ্ছি একরকম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শত্রুকে ঘায়েল করব না। আমি আপনাদের শিখেছিলাম একটা আর্মি যেমন শেখে শত্রুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করা, শুয়ে শুয়ে গুলি করা, চিত হয়ে শুয়ে গুলি করছে, উপর হয়ে শুয়ে গুলি করছে, কুঁজো হয়ে বসে গুলি করছে। দেখবেন আর্মিদের ট্রেনিং গুলো আপনারা দেখবেন কত অ্যাঙ্গেল করে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দিকে, বিভিন্ন কলা কৌশলে শত্রুপক্ষকে ঘায়েল করে নিজের দেশকে রক্ষা করছে। ঠিক আমি আপনি একটা ফিজিশিয়ান হিসাবে একটা রোগ যেমন প্রকৃতির রোগ হোক, একটা পেশেন্ট আমার আপনার মতন তো শিক্ষিত পেশেন্ট নেই। অনেক বোকা হাপচা অশিক্ষিত পেশেন্টও আছে, তারাও ঠিক বলতে পারবে না। তাহলে আমি আপনি ডাক্তার বিভিন্ন কলা কৌশল শিখে নেব, তার কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করে নিয়ে একটা সঠিক রিমেডি দেব, দিয়ে সেই শত্রু নামে রোগটাকে দূর করব। আমার সাথে একমত কিনা? জি স্যার, একমত। জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা আসুন এইভাবে আমরা আস্তে আস্তে শিখবো, বুঝবো, একটু হালকা হালকা কিন্তু পড়াশোনা করব। শুধু শিখবো না, শুধু শুনবো না, তার সাথে একটু হালকা হালকা পড়াশোনা করব। দেখবেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু সফল ডাক্তার হতে চলেছি। থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জি স্যার, সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস যেটা
মানে মূল কথাটা হলো প্রত্যেকটা মানুষ একটু হলেও বুঝতে পারে যে যেকোনো লোকের কথাগুলো কি আসলেই এম কথাগুলো তার জন্য উপকারী কিনা বা লোকটা কি আসলেই সত্য বলছে কিনা, এটা বোঝার জন্য কিন্তু এখন আমি যেটা মনে করি যে আমাদের এখনের যুগের নাবালকরাও বুঝতে পারে। তো আমরা কিভাবে আগাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদেরও কোনো অভিজ্ঞতা বা কোনো পরিকল্পনা, কোনো এ ধরনের আইডিয়া থাকলে আমাদের শেয়ার করবেন। আমরাও এটা কম্বাইন করে আমরা এগোবো ইনশাল্লাহ। তো অ এভাবে আমরা এগুলোকে মূল্যায়ন করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমাদের তো পরবর্তী আরেকটা আলোচনা রয়ে গেছে ৯:৩০ আমরা যে আর একটা কথা স্যার, সত্যি কথা বলতে কি, আমি তো এখানে যে লেকচার দেব বলে আসেনি। আমি আপনাদের গ্রুপে অ্যাড হয়েছি ওই সালাউদ্দিন স্যারের কথা শোনার জন্য, আসিয়া ম্যামের কথা শোনার জন্য, আমিনুল স্যারের কথা, শফিক স্যারের কথা শোনার জন্য এবং এম কামাল স্যারের কথা শোনার জন্য। আমি কিন্তু এখানে এসেছি এই শোনার জন্য, কিছু শেখা। তারপরে সালাউদ্দিন স্যার আমার সাথে কথা বলার পর স্যার বললেন যে স্যার যদি কিছু শেয়ার করেন, আপনারা তো প্রচুর রুগী দেখেন, আর সেই রুগীর কথা যদি কিছুটা শেয়ার করেন তো আমাদের জন্য কিছুটা ভালো হয়। তখন আমি বললাম স্যার আমি তো অত বেশি কিছু জানি না, তো আপনি শেয়ার করছো বলছেন যখন, তো আমি কিভাবে পেশেন্ট দেখি, কিভাবে চিকিৎসা দিই, এসব জিনিস নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। তো স্যার বললেন ঠিক আছে আলোচনা শুরু করুন। তো এই আপনাদের একসঙ্গে পেয়ে কিছু কথা বলছি, আর সবচেয়ে ভালো লাগে আপনাদের একসাথে পেয়ে আমারও তো আপনাদের সাথে সাথে একটু পড়াও হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। তো সবাই ভালো থাকবেন। আমাদের ৯:৩০ আমরা যে আমাদের প্রোগ্রামটা আমরা এলেন স্কিনুরটা শেষ করতে চাচ্ছি, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তারপরে আমরা ন্যাশ শুরু করব ইনশাআল্লাহ। ন্যাশটা অনুবাদ করা হচ্ছে। এলেন স্কিনুরটা যারা পাননি, যেটা আমাদের গ্রুপে দেয়া হয়েছে, সেটা আমার আমার কাছ থেকে চেয়ে নেবেন। গ্রুপেও দেয়া রয়েছে। আর এলেন স্কিনুরটাকে আবার সাজাতে হচ্ছে আমার। এটা কি বলবো? আপনাদের জন্য এবং আমার জন্য। কারণ এটা আপনাদের ল্যাপটপে যদি ওয়ার্ড ফাইল দেই, আপনাদের ল্যাপটপে ওপেন করলে ফন্ট গুলো আপনাদের রং দেখা যাবে, উল্টাপাল্টা দেখা যাবে। এজন্য এটাকে আবার সে আমাকে সেই জামিল স্যারের বই থেকে আবার আমাকে রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে। বোল্ড, ইটালিক এবং চ্যাপ্টার গুলো আবার সাজাতে হচ্ছে। কারণ কি? তা না হলে আমরা যে ৩-৪ টা রেমেডির পার্থক্য করব, টপ ফেস তৈরি করছি প্রত্যেকটা মেডিসিনের। সেখানে যে একটা ২ কলামে, ৩ কলামে, ৪ কলামে মেডিসিনগুলো যে কপি করে নিয়ে পেস্ট করে তুলনামূলকভাবে দেখব কোনটা রোগীর জন্য, কোনটা শীতকাতর, কোনটা গরমকাতর, কোনটা পিপাসা আছে, কোনটা পিপাসাহীন। এটা ওখানে কপি করে পেস্ট করলে আপনারা ওখানে বাংলাটা দেখতে পারবেন না। ইংরেজিটা দেখা যাবে। তো এজন্য এটা পরবর্তী প্রজন্মের জন্য, আপনাদের জন্য এটা না হলে একটা ঝামেলা থেকে যাবে। আমি ইউজ করতে পারছি কিন্তু অন্য কাউকে দিলে বা এই যে আমার এখানে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে ল্যাপটপে, এটা ইনস্টল না করলে আবার এটা এই ফন্ট গুলো বাংলা ফন্ট দেখা যাবে না। তো এজন্য আবার রিঅ্যারেঞ্জ করছি। ওটাকেও আবার টাচেবল করে। ওটার সাথে আরেকটা সুবিধা হলো ওখানে আবার রুব্রিক দেয়া রয়েছে। প্রত্যেকটা লাইনের নিচে রুব্রিক রয়েছে। এটা আমাদের অনেক কাজে লাগবে। তো এটাও খুব শীঘ্রই শেষ করে ফেলবো। কাজ করছি। দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে এগুলোর মধ্যে আল্লাহর রহমত বরকত দান করেন। ২-১ টা ওই ৬৯ টা রেমেডি আমাদের সাবিরুল স্যার বলেছেন আগে রেডি করার জন্য। এই এলেন স্কিনুর থেকে এবং নরেন্দ্রনাথ থেকে, তারপর এই ২ টাকে কম্বাইন করে টপ ফেস তৈরি করা প্রত্যেকটা রেমেডির। আবার আহমদ হোসেন ফারুকী স্যারের বইয়ের মধ্যেও টপ ফেস নিবো আমরা। যে কাতরতা, পিপাসা এগুলো আগে টপে রাখবো। এলেন স্যারের ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড আর নরেন্দ্রনাথ স্যারের ৪ কথা বিশিষ্ট কথা। তো সবাই দোয়া করবেন যেন এই রেমেডি গুলোকে আমরা ৬৯ টা শেষ করার পরে আবার ডিএইচএমএস এর ১০০ কয়টা যেন ডিএইচএমএস এর ১০২ টা। ডিএইচএমএস কোর্সের ১০২ টা শেষ করব তারপর। মানে এটার সাথে কম্বাইন করে আগে যেগুলো করব আরকি। তারপর আমরা এই এলেন স্যারের ১৮৭ টা, তারপরে না, যাব ডিএসএল নরেন্দ্রনাথ স্যারের টপ। ১২৭, জি, স্যার ডিএসএমএস হলো ১২৭টা, ১২৭ টা? ৯০ আর হলো হ্যাঁ, ওই যে ইয়ে বায়োকেম ১২টা সহকারে ১২৭টা হবে। মানে কি বায়োকেমিকের কথা ফার্স্ট বলছেন? ইয়ারে ২৫, না ফার্স্ট ইয়ার হলো ২৫টা মেডিসিন, তারপরে ৩ ইয়ারে ৩ ৩৯টা।
তো 90 আর না 25 হচ্ছে আপনার এই 115টা। না আমি আমার এখানে যে ইয়া যে সিলেবাস রয়েছে সিলেবাসে তো 4th ইয়ারে 29টা রেমেডি। আপনি আপনি কোথা থেকে এটা কোন সিলেবাস থেকে বলছেন? আমি তো ডিএসএম এর সিলেবাস থেকেই বলছি। 4th ইয়ারে কয়টা পাচ্ছেন আপনি এখানে? 29? 29টা জি। ও আমি তো সেকেন্ড ইয়ারে 30টা ছিল, থার্ড ইয়ারে 30টা, ফার্স্ট হ্যাঁ ইয়ারে 25টা। হ্যাঁ হ্যাঁ জি 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 জি। আর হ্যাঁ, তো ফোর্থ ইয়ারে যদি আপনি 29টা পান তো একটা কমবে, 114টা হবে। সেকেন্ড ইয়ারে তো দেখতে পাচ্ছি আবার 18টা। আপনারটাতে কয়টা? ও আচ্ছা, 18 আর 12 মিলে 30 হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 আর 12, ওই যে বায়োকেমিক 12টা সহকারে সেকেন্ড ইয়ারে 30টা হয়েছে, কারেক্ট। আহ, জি জি। তো মানে আমি যেভাবে জি হিসাব করেছি 102টা। তো আমরা এই 69টা পড়ার হ্যাঁ পরে আমরা যে চার্ট বানিয়েছি 69টা রেমেডি, এটা মোস্ট কমন। এটি নিয়ে এই 69টা আমরা আগে তৈরি করছি, ফেজ তৈরি করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই 102টা সাবরুল স্যারের সাথে কথা হয়েছে। তারপর আমরা এলেন স্যারের 187টা, তারপর আমরা নন্দনাথ স্যারের সবগুলো। এভাবে পরে আরো কি করা যায় আমরা আলোচনা করে করব। স্যার যেভাবে ফুল টাইম প্র্যাকটিস করেন, স্যার এবং স্যারের ওয়াইফ আমাদের সালমা ম্যাডাম, ওনারা এটা বেশি মানে প্র্যাকটিক্যাল যে পরিস্থিতিটার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, তাহলে শেষ করে দেই স্যার। আর আপনাদেরও পরিকল্পনা আমাকে পার্সোনালি জানাতে পারেন, গ্রুপেও জানাতে পারেন কিভাবে কি করলে ভালো হয় আরো। আমরা সবাই আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো অ্যালেন স্যারের এখন যেটা রেডি করছি এই রুব্রিক সহ এটা চমৎকার হবে। আমি কয়েকটা মেডিসিন রেডি হলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবিন স্যার তাহলে বের হয়ে গেলাম স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, আসসালামু আর আলাইকুম। ম্যাম কি কোনো প্রশ্ন করছেন? না, প্রশ্ন করেন না স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যার, ওয়েলকাম স্যার। ভালো থাকবেন। জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।